দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আজিজ ভাই, আপনাকে দিয়ে এই আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে একটা মর্মান্তিক খবরই আমরা পেলাম যে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, তার মরদেহ পাওয়া গেছে কলকাতায়, এবং তার পরবর্তীতে তার মেয়ের কথাও আমরা শুনলাম। তিনি প্রধানমন্ত্রীর কাছে আসলে এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আইজিপি বলেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং তারা আশা করছেন যে একটা সুষ্ঠু বিচার হবে। আপনার কাছে একটু জানতে চাই যে মেয়ে যে বিচারটা চাইলো, ন্যায় বিচারটা কি পাবে মেয়ে? দেখেন, ন্যায় বিচার তো সবার প্রত্যাশা। বিষয়টা হলো দোষে গুণে মানুষ, তার দোষও থাকতে পারে, কিন্তু বিচার তো, সে তো মার্ডার করেছে তাকে, এবং নৃশংসভাবে মার্ডার করেছে, যেমন টুকরা টুকরা করে ফেলেছে। এখনো সেই টুকরাগুলি, লাশগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় নাই। তবে ওনার সম্পর্কে যেটা আছে, ইন্টারপোলে তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি হুন্ডি ব্যবসায়ী, চালান, পাচারকারী ইত্যাদি ইত্যাদি অভিযোগ, মামলা আছে। তো সেটা বড় কথা না। তিনি চিকিৎসার জন্য গেছেন, যাওয়ার পরে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং আমাদের দেশের পুলিশ থেকে বলা হয়েছে যে বাংলাদেশিরাই তাকে হত্যা করেছে। এখন আমরাও চাই যে একটা সুষ্ঠু তদন্ত হয়ে প্রকৃত যে হত্যাকারী তারা যাতে সাব্যস্ত হয়, এইটাকে যাতে কোনো তদন্ত যাতে কোনো নিরপেক্ষতার লাইন থেকে সরে না পড়ে, এটাই আমার বক্তব্য। এছাড়া এখনো যেহেতু এটা তদন্ত পর্যায়ে আছে, খুব বেশি আলোচনা করার কিছু এখনো নাই আর কি। তবে এটাও ঠিক যে নানান রকম মানুষ ইন্টারপ্রিটেশন দিচ্ছে, সেসব কথা প্রমাণিত নয়, যেহেতু এখন এসব আলোচনা না করাই ভালো। তবে আমিও চাই তার মেয়ের মতো যে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং হত্যাকারীর বিচার হওয়া উচিত। আজিজ ভাই, এখানে আজকে আপনি বলছিলেন যে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এখনো পরিধানযোগ্য কোনো তদন্ত আসলে হয়নি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটার সাথে বাংলাদেশিরাই জড়িত, ভারতের কেউ জড়িত না। ঠিক এই পর্যায়ে এরকমের একটা মন্তব্য করাটা বা এরকমের একটা কনক্লুশনে আসার সুযোগ রয়েছে কিনা, এই প্রশ্নের জবাব নেব। আমি একটু দাদা আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আনোয়ারুল আজিমের মেয়ে 14 তারিখে ডিবি অফিসে জানিয়েছিল যে তার বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা কোনো প্রেস করতে পারছেন না। তার পরবর্তীতে বাংলাদেশের পুলিশ কলকাতার পুলিশের সাথে যোগাযোগ করেছে, তারপরেও এই হত্যাকাণ্ডটা ঠেকানো গেল না। এটা কি বাংলাদেশ পুলিশ বা কলকাতা পুলিশের ব্যর্থতা কিনা? না, ব্যর্থতা খুঁজতে গেলে অনেক ব্যর্থতায় খুঁজে পাওয়া যাবে, কিন্তু দুঃখজনক ঘটনা এটি যে এরকম একটি মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। আজিজ ভাই যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার দিকে আমি যাব না, বাদানুবাদ করার এই বিষয় এটা না। একজন নির্বাচিত সংসদ সদস্য, একাধিকবারের, তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই এলাকায়। আপনার বাংলা ভিশনে যে প্রতিবেদনটা আমি দেখলাম, সেখানে আপনার ঝিনাইদহের প্রতিনিধিরা যাদের সাক্ষাৎকার দেখিয়েছে, সাধারণ জনতা, তারা কাঁদছে সবাই। তা সে কারণে আমার কাছে মনে হয় যে আমাদের মন্তব্য করার ক্ষেত্রে কিংবা কোনো কথা বলার ক্ষেত্রে আমাদের রয়েস হয়ে বলা উচিত। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারাও কিন্তু বুঝে শুনে কথা বলবে, এটাই মানুষ প্রত্যাশা করে। আর অনেকগুলো শিক্ষা তো আমাদের বিভিন্ন জায়গা থেকে আসে। আর একটু বলে রাখি, আপনার অনুষ্ঠানের নাম যে কথা বলতে চাই, তা তো সব কথা সবসময় তো বলা যায় না। এই সুধীন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা, যিনি রবীন্দ্র যুগের একটা বিখ্যাত কবি ছিলেন, উট পাখি। আমরা প্রায় তো তার কবিতার 2টো লাইন ব্যবহার করে থাকি, যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। ওই কবিতায় 2টো লাইন আছে যে সব কথা সব সময় বলতে নেই। তা রাজনৈতিক দলগুলো যখন কথাবার্তা বলেন, আমার মনে হয় রয়েস হয়ে বলেন না, কেন এটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু আমাদের দেশের একজন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, তিনি পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের, বন্ধু রাষ্ট্রের
হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়। এবং সেটা শুধু আমাদের জন্য না, পশ্চিমবঙ্গের পুলিশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্যজনক বিষয় এবং তাদের কাছেও বেশ কষ্টেরও বিষয়। এবং তার বন্ধুর যিনি ওখানে প্রায় যাওয়া আসা করতেন, যখন তার যে বন্ধুর জবানিতে যা যা গণমাধ্যমে, পশ্চিমবঙ্গের বাংলা পত্রপত্রিকায় কিংবা ইংরেজি গণমাধ্যমে, টেলিগ্রাফ সহ বিভিন্ন জায়গায় যা দেখেছি, তা সেখানে যা উঠে এসেছে সত্যি খুব কষ্টের ব্যাপার। অনেক তিনি দিল্লি চলে গেছেন, SMS-টা আসলো কোত্থেকে, তার টেলিফোন থেকে SMS আসছে। আমার কাছে মনে হচ্ছে ডাল মে কুছ কালা নাই, ডাল মে বহুত কালা হয়। কিন্তু আমাদের পুলিশ তো কলকাতা পুলিশকে জানালো, তারপরও আমাদের একজন সংসদ সদস্য এইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। আপনি বলছিলেন যে এখনই আসলে কনক্লুশনে আসার কোনো সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের পুলিশের কোনো গাফিলতি কি এখানে রয়েছে? তা তো না। না, আমি তো গাফিলতি এই মুহূর্তে আমি খুঁজছিও না। এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আপনার গণমাধ্যমে দেখলাম, আমি এখানে বসেই দেখলাম। পুলিশের IGP বক্তব্য দিয়েছেন, ডিবি প্রধান বক্তব্য দিয়েছেন, তা সবাই, পররাষ্ট্রমন্ত্রী তো বক্তব্য দিয়েছেনই। অতএব সেই কথাগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ঘটনার 14 তারিখে যখন অভিযোগটা হলো, তারপরে কি একটু বেশি নড়চড় হলে কি এই হত্যাকাণ্ডটা ঠেকানোর কোনো সুযোগ ছিল কিনা? এটারও বলার সময় এখন আসেনি। আর আরেকটা বিষয় যে বলা হয়ে থাকে কবিতায় যে কলকাতা কলকাতাতেই আছে, সে বিখ্যাত কবিতার লাইন, কিন্তু আসলে কলকাতা তো এখন কলকাতাতে নাই। কলকাতার অনেক বিস্তৃতি ঘটেছে নানান দিক দিয়ে, ভালো খারাপ যেটাই বলি না কেন, অনেক বিষয় এখানে যুক্ত হয়ে আছে, নানান রকম ব্যবসা বাণিজ্য, নানান রকম বিস্তৃতি ঘটেছে। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে, কিংবা আমার স্কুল, আমি তো যশোরের ছেলে, আজ থেকে 30-35 বছর আগে যে কলকাতা, সে কলকাতা এখন তো সেই কলকাতা নাই। অতএব এখন বোঝাটাও কিন্তু মুশকিল, কে যে কার বন্ধু, কে কার শত্রু, এটা তো বোঝাও মুশকিল। সময় যত গড়াবে আসলে বিষয়টা স্পষ্ট হবে। আজিজ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশিরাই জড়িত এবং 3 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ভারতের কেউ জড়িত বলে উনি বলেননি এবং ইঙ্গিত করেছে যে বাংলাদেশিরাই জড়িত। বাংলাদেশিরাই ভারতে গিয়ে এরকম একটা হত্যাকাণ্ড করবে, ভারতের কেউ জড়িত থাকবে না, সেটা কি এখনই বলার সময় এসেছে? দেখেন, আমি এইসব বিতর্ক ইচ্ছে করেই অ্যাভয়েড করেছি। এখানে একটা লোক ভারতে গেল চিকিৎসার নামে, এখন ভারতের যদি কারো সহযোগিতা না থাকে, এখান থেকে গিয়ে মেরে ফেললো। সেই আমাদের আগের সময়ের যে মাস্তানগুলো ছিল, এগুলো কি যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কি নন সন্ত্রাসী বাংলাদেশে? এরকম আমার তো এখনো সেই লোকগুলো সম্পর্কে তো আমরা জানি, যদি গ্রেপ্তারি হয়ে থাকে তাদেরকে তো সরকার বলছে না। এরকম তো আমরা দেখেছি যে অনেক সময় অনেক মরা ধরাকেও গ্রেপ্তার করে ফেলা হয়, হয়েছে না? ওই ইয়েতে নিকুঞ্জের এখানে এক নারীকে ইউনিভার্সিটি মারা হয়েছিল, তখন একটা স্কেলিটন একজনকে ধরে, তার ফাইনালি কি হয়েছে না হয়েছে আমরা জানিও না। তো এই জন্য বলছি যে একজন সিটিং MP সে বাইরে গেল, তারপরে বেশ কয়েকদিন তিনি নিখোঁজ, তাহলে এখানে তো দায় উভয় পুলিশের আছে। ভারতেও গেছে, ভারতে তো সে ভিসা নিয়ে গেছে, একটা সিটিং MP। তো ভারতের পুলিশ একটা লোক যখন জানা গেল যে নিখোঁজ, একটা সিটিং MP, তার ব্যাপারে সিরিয়াসলি হবে না? তাকে মেরে কোনো ফ্ল্যাটে টুকরো টুকরো করে দিল, কোনো খবর না, এখন পর্যন্ত আসামি ধরা পড়ছে না। ঢাকা থেকে যেটা বলা হচ্ছে দায়টা এখন তো এইভাবে বলছে না। আপনি যেটা বলছেন ঠিকই তো, যে গ্রেপ্তার তো আমাকেও করতে পারে, তার মানে তো আমি খুন করি নাই। তখন 3 জনকে গ্রেপ্তার করছে, তারা যে খুন করেছে এটার কোনো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কি করে বলে অ্যাডভান্স? এরকম অ্যাডভান্স আরো রেফারেন্স দিতে পারে, অ্যাডভান্স কথা কয়ে ফেলে। আমাদের দেশে হোম মিনিস্টারও বলে, ফরেন মিনিস্টারও বলে, এনারা অ্যাডভান্স অনেক মন্ত্রী এটা বলে, অ্যাডভান্স কথা বলে ফেলে, তদন্ত নাই, কিছু নাই। এখন তো দেখাই যাচ্ছে হোম মিনিস্টারের কথা বুঝেই বোঝা গেছে, এখন যদি ভারতীয় কেউ হত্যা করে থাকে তখন বলা হয় তাহলে পলিটিশিয়ানরা চলবে কি করে? ওরাও ব্যবসা করে। তো এখন পার্লামেন্ট সদস্য একজন ইন্টারপোলে তিনি ওয়ারেন্টভুক্ত থাকে, সুতরাং তাকে কে মেরেছে আপনি অ্যাডভান্স কি করে বলেন?
তার ভিতরে তিনি যা আর যে অভিযোগগুলো আছে, ইন্টারপোল তো একটা লোককে এমপি 3 বারের এমপি ইন্টারপোলের থেকে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে কোন পর্যায়ের লোক সে থাকতে পারে যশোরের ওইদিকে, কিন্তু কম না তো। তো সুতরাং তার ভিতরে যে র্যাকেট গ্রুপ আছে তার ভিতর থেকে কেউ যে হত্যা করে না এটা নিশ্চয়তা কি? আর সে ব্যক্তি এখন ধরেন চিকিৎসার নামে গেছে, যাওয়ার ফলে যে তার সাথে আর কয়জন গেছে সেটা ডিসক্লোজ করে না কেন? তারাও তো এটার সাথে থাকতে পারে। আবার ওখানেও নিশ্চয়ই সন্ত্রাসী লাইন থাকে না, লাইন থাকতে পারতো। সুতরাং এইটা মন্তব্য করা খুবই ডিফিকাল্ট। তবে এই যে অ্যাডভান্স মন্তব্য করা, তার মানে মনে হচ্ছে যে ডেলিভারেটলি এটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসা হচ্ছে, যে ভারতের কেউ এই খুনের সাথে জড়িত। মনে হয় কেন যে এই জাতীয় বক্তব্যটা আসলে কেন আসলো? দেশটা ভারত বলে, বন্ধু রাষ্ট্র, তাকে অ্যানয়েড করা যাবে না, এও হইতে পারে। এটা দায়টা যদি আমরা নিতে পারি তাহলে ওনার ঘাড়ে চাপায় লাভ কি? দাদা ঠিক এই জায়গাটায় আমি একটু জানতে চাই যে এই হত্যাকাণ্ডের ফলে যেটা জানতে চাচ্ছেন তার আগে আমি একটু বলে দিই। আজিজ ভাই বললেন যে আগাম মন্তব্য করা ঠিক না, কিন্তু আজিজ ভাই তার 2-3টি বাক্যেই বহু আগাম মন্তব্য করে ফেললেন। এটাই হচ্ছে আমাদের ভিতরের স্ববিরোধিতা। এবং চিকিৎসার নামে গিয়েছেন, এই যে কথা বলা হচ্ছে, এটা বাক্যটা সম্পূর্ণ না, যে বাক্যের অর্থ নাই, অসম্পূর্ণ বাক্য। এই কারণে সংসদ সদস্যদের যে তাদের যে ভারতের যে ভারত সহ কয়েকটি রাষ্ট্র যেটা সার্কভুক্ত দেশ, তাদের সার্ক স্টিকার 1 বছরের সব সময় পাসপোর্টের মধ্যে থাকে। অর্থাৎ স্বাভাবিক কারণে ওই চিকিৎসার নামে এই কথাটা বলাটা ঠিক না। যেহেতু পরিবার থেকে বলা হয়েছে তিনি ট্রিটমেন্ট করতে গিয়েছেন, অতএব এটাকেই আমাদের সর্বসত্য ধরে নিতে হবে আপাতত, এটা তো বলতে হবে। তা আজিজ ভাইয়ের মতন একজন বিচক্ষণ ব্যক্তি তিনি তো আগাম মন্তব্য করে ফেললেন। এ কারণে আমাদের এখন রয়েস হয়ে কথা বলাটা ঠিক, অনেক কিছু জটিলতা সৃষ্টি হয়। এবার আপনার প্রশ্নটি দিয়ে দিই। আমার প্রশ্নটা ছিল যে এই হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশ ভারতের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। আমি যদি ছোট্ট একটা রেফারেন্স দিই আপনাকে, যে বাংলাদেশের গুলশানে সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা মারা গিয়েছিল এবং তারপরে কিন্তু সৌদি দূতাবাসের অনেক দৌড়ঝাঁপ আমরা দেখেছি এবং এক ধরনের চাপ প্রয়োগে আমরা দেখেছি। বাংলাদেশের পক্ষে কি এই হত্যাকাণ্ডটা নিয়ে কি ভারতের উপরে কোনো চাপ প্রয়োগের সুযোগ আছে? না, আমার কাছে মনে হচ্ছে না। আমি যদি এখন বলে থাকি, যদি কিংবা ওই যে একজন আছে না রফিকুল ইসলাম মাদানী নামে একজন শিশু বক্তা নামে, ওটা কিন্তু নামে, এই যে বললো না চিকিৎসার নামে, এখানে নামে শব্দটি, সে শিশু না, হ্যাঁ বলা হয়। সে যখন এই মিন্টুরেটার ডিবি অফিসে যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে নেওয়া হয়েছিল, তাকে জিজ্ঞেস করেছিল, যারা করেছিল তাদের অনেকে আমাকে ব্যক্তিগত পর্যায়ে গল্প করতে যে বলেছিল, বা জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এরকম কথা উল্টাপাল্টা কথা বলছেন কেন, রাষ্ট্রের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, বলে হুঁশের ঠালায় বলে ফেলছে। এখন সে হুঁশের ঠালায় বলতে পারে, আজিজ ভাইয়ের মতন বিচক্ষণ লোক তার হুঁশের ঠালায় বলতে পারে না। তা এইগুলো আমাদের, যেমন একজন খুব আমার জন্য খুবই কষ্টের একটা দিন আজকে, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেই বাংলাদেশের রাজনীতিতে যে লোকগুলো খুব সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে স্লোগানটা উচ্চারণ করেছিলাম ছাত্রলীগের মিছিলে, যে সজল মানব বিশ্বজিৎ নন্দীর বক্তৃতা আয়োজিত হবে, ওই যে মানু মজুমদার, যিনি বঙ্গবন্ধু কন্যা 81 সালে 17 মে দেশে ফিরে আসার পর থেকে একেবারে অবিচল যে দায়িত্ব পালন করেছিলেন, তিনি গত জাতীয় সংসদের সদস্য ছিলেন, তিনি ভারতে চিকিৎসা থাকা অবস্থায় তিনি মারা গিয়েছেন। আজিজ ভাই হঠাৎ করে বলে ফেলে না যে চিকিৎসার নামে গিয়েছিলেন। অতএব এই কথাগুলো আমাদের অসম্পূর্ণ বক্তব্য। দেখেন, আমার প্রথম প্রশ্ন, এখন দাদা যেহেতু খোঁচা মারতেছে বলি, একজন সংসদ সদস্য হয়, ইন্টারপোলে তার ওয়ারেন্ট থাকে, তাকে নমিনেশন দেয় কেন? আরে বাবা, সেটা অন্য না। তার মানে কি এটা কি ইন্টারপোলে সেটাও ধরেন প্রমাণিত নয়, এই জন্য আমি মন্তব্য করছি না। এখন তাহলে 300 সংসদ সদস্য যদি থাকে, তার যদি 200 ইন্টারপোলে ওয়ারেন্টভুক্ত লোকদেরকে বানাবেন আপনি সংসদে একটা ইন্টারপোলে তার এটা খালাস করবেন তো, ক্লিয়ার করবেন তো, তারপর তো যে কথা বলতে চাই, নমিনেশন হয়েছে কেন? মাননীয় সঞ্চালক, যে কথা বলতে চাই, এখন আমি যে কথা বলি,
আপনি লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এই 2003 সালে 26শে মার্চে আমাদের স্বাধীনতা দিবসের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ সদর দপ্তরে তারেক রহমান সহ তিনি যে কিন্তু র্যাবের প্রতিষ্ঠা করেছিলেন। লুৎফুজ্জামান বাবরকে বাংলাদেশের মানুষ কি হিসেবে চিনত? দেখ, আমরা ওই প্রসঙ্গে না গিয়ে এই যে আলাপগুলো যে করি আমরা, তখন আমরা তো বাস বিচার করি না। ধরেন আমি জানতে চাচ্ছিলাম দাদা একেবারে স্ট্রেট ওয়ে, পানামা পেপারে, প্যারাডাইস পেপারে কাদের নাম এসেছে? এই হত্যাকাণ্ডের পরে যে আমাদের বাংলাদেশ ভারতের সম্পর্কে কোনো চিট ধরার কোনো সুযোগ রয়েছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ বিএসএফ যখন গুলি করে তার প্রতিবাদটা আমরা করি না পর্যন্ত। আমাদের নিরীহ লোকজন মেরে ফেলে না গুলি করে, একটা প্রতিবাদও বাংলাদেশ করে না। এখানে এমপি মারিয়ে ফেলছে, একটা এমপি চলে গেলে অসুবিধা কি? অসুবিধা প্রতিবাদ, বন্ধুত্ব নষ্ট করা যাবে না। এমপি 2-4টে বলে যায়, যাক, সমস্যা নেই। সুতরাং এখানে সম্পর্ক ঘাটতি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা প্রতিবাদও করব না। এই জন্যই অ্যাডভান্স বলে দিলাম বাংলাদেশিরা জড়িত, এখানে ভারত জড়িত নাই কেউ। ভারতের, কারণ তাকে তো বিচার করার ক্ষমতা রাখবে না। ভারতের যদি কেউ থাকে, আর আমি বলছি যে একটা লোককে যদি ভারতের নিয়েও হত্যা করে থাকে, অবশ্যই ভারতের কেউ না কেউ কোনো সোর্স আছে, তো নাহলে হত্যা হইতে পারে না। কিন্তু ওই জায়গায় আমরা হাত দিব না, ওটা বন্ধু। আচ্ছা, আমি সঞ্চালক, আমি আপনার অনুমতি নিয়ে বলি। পৃথিবীতে অসংখ্য ঘটনার উদাহরণ আপনিও দিতে পারবেন, আমিও দিতে পারবো, আজিজ ভাইও দিতে পারবে, যে একটি রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরকম অসংখ্য ইতিহাস আছে, প্রতিদিন এরকম ঘটছেন। অতএব হঠাৎ করে আজিজ ভাই, এই যে কিছু মানুষ থাকে এমনি কথোপকথনে ভালো কথা বলেন, বন্ধুত্বপূর্ণ কথা বলেন, ভালো কথা বলেন, বাক্য গঠনে খুবই সতর্ক থাকেন, কিন্তু যখন ক্যামেরার সামনে হয়ে যান তখন একটা প্রবণতা থাকে ভাইরাল হওয়ার। মনে করেন যে আমি এই কথাটা বললে যে মানুষ যদি একটু আগ্রহী হয়ে শোনে, দেখি না কি বলে, এই যে বলে দিলাম, এটা বলাটা তার মতন বিচক্ষণ ব্যক্তির পক্ষে ঠিক হবে না। আমি এর জন্যই এই কথাগুলো বলছি। আপনি এই কথা বলছেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি তো বলি এই দলটাকে জাতীয় দুর্গতি দল, কেননা রবীন্দ্রনাথ বলেছিলেন না, যেই গতিতে ছন্দ থাকে না সেটা দুর্গতি। তা যেই দলের কোনো ছন্দ নাই সেটা দুর্গতি দল, জাতীয়তাবাদী দুর্গতি দল। তা তিনি বলছেন যে এই যে হত্যাকাণ্ড, এই যে রাষ্ট্রের বিষয় এবং এই হত্যাকাণ্ডের সাথে নানান বিধ জড়িত, আজিজ ভাইয়ের সুরে কথা বলেছেন। আমার খুব দুঃখ লাগছে কারণে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য 15 দিন একটা কর্মসূচি দিয়েছেন। জিয়াউর রহমান 1981 সালে 31 মের হত্যাকাণ্ডের পরে বিএনপি কয়বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে? জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার পর্যন্ত তার স্ত্রী এবং তার পুত্র চেয়েছেন, তার দল তো দূরের কথা। তো এই কথাগুলো যখন বলতে যাব তখনই কেউ তো বাদানুবাদ আসবে। অনেকগুলো কথা করে আসছে। এই যে কথা বললেন যে ইন্টারপোল, এক কথা তিনি অন্তত 14 বার বললেন ইন্টারপোল। 14 বার করে নেই, 2 বার বলছি। দুইবার আপনার জন্য তো গুরুত্বপূর্ণ কথা, কারণ আপনি তো ওই যে বললাম না, আপনার এখন লক্ষ্যই হয়ে গেছে এই বয়সে ভাইরাল হওয়ার। এই যে এই প্রবণতাগুলো, আমি যেটা বলছি এটা সঠিক। না, বলবেন কেন? একজন এমপি ইন্টারপোলে যার ওয়ারেন্ট রয়েছে তাকে নমিনেশন দেয় কেন? কি আশ্চর্য কথা! যাদের পানামা পেপারে দেন না, ওগুলো জেলে আছে, যারা বলতেছেন জেলে আছে এখন। এগুলো বলতে নেই, এগুলো আছে। আপনি যেখানে পলিটিক্সটা স্বচ্ছ করবেন সেখানে ইন্টারপোলে ওয়ারেন্ট মুক্ত লোকরে এমপি বানাইছে 3 বার। আবার যেগুলোর ভোট লাগে নাই, ওই যে বলছে হয়েছে, তো এটা তো প্রশ্ন আসবে না। কি বক্তব্য? 2007 সালে ওই অঞ্চলে কোনো আরেকটা শিক্ষিত ভদ্রলোক পলিটিশিয়ান ছিল না? কে ছিল না? ওয়ারেন্ট মুক্ত লোক একটা নমিনেশন দিয়ে বসে আছে। আশ্চর্য! আমি তো বললাম আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছেন। আপনি প্লিজ, আপনি তো একসময় ছাত্রলীগ করতেন, এখন নানান কারণে আপনি নানান বিষয়ে যুক্ত। 71 মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযোদ্ধা। আপনাকে প্রশ্ন করি, আগরতলা ষড়যন্ত্র মামলা নামে যেটা পরিচিত, যেটা তো আসলে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, সেই মামলায় যিনি পাকিস্তানিদের পক্ষ হয়ে যিনি আসামিদেরকে অত্যাচার করেছেন, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, তারে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তো এই কথাগুলো বলতে গেলে তো অনেক বেশি বললাম না, ডাল মে কুছ কালা নেই, ডাল মে বহুত কালা হয়। না, আমি দাদা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে সেটা হলো এই হত্যাকাণ্ডের পরে সম্পর্কের কোনো অবনতি হবে কিনা। আরেকটা বিষয় সেটা হলো যে
হত্যাকাণ্ডের পরে আজকে সকালে এটা ডিসক্লোজ হলো যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারপরে সরকারের যে প্রতিক্রিয়া আপনার কাছে মনে হয় যে একটু ডিফেন্সিভ প্রতিক্রিয়া দেখাচ্ছে সরকার? না না, যে কোনো মন্ত্রী যখন আপনাদের সামনে কথা বলেন, বিশেষ করে তো সাংবাদিকদের সামনে তো কথা বলেন, প্রশ্নের উত্তরে আসে। আপনারা তো যে কোনো মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিরে আপনি যখন ইন্টারভিউ নেবেন, আপনি যদি এখন আজিজ ভাইয়ের একটা এই হত্যাকাণ্ড নিয়ে একটু পরে যদি আপনার সংবাদের প্রতিবেদকের কেউ একজন ইন্টারভিউ নেবেন হচ্ছে 35 মিনিটের, কিন্তু দেখাবেন 1.5 মিনিট কিংবা 1 মিনিট। অর্থাৎ স্বাভাবিক কারণে ওই কোন কথাটি গুরুত্বপূর্ণ কিংবা মনে হবে যে দর্শক দেখবে, সেটাই তো আমরা করে থাকি। অতএব এই কথাগুলো যা বলেছেন সেই কথাগুলো সব তো আর গণমাধ্যমে আসেনি। তারা তো বলছে, তারা তো একেবারে যে কথাটা বলা উচিত সেটাই বলেছেন। অতএব এখানে বানিয়ে বলার তো কিছু নাই। এই রাষ্ট্রের নাগরিক যখন বাইরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমার রাষ্ট্রের জন্য খুবই দুঃখের একটি মর্মান্তিক ঘটনা। অতএব ওই যে প্রথম কথাটাই আমার আপত্তি দিলাম, আমি আপনি সঞ্চালকের কাছে আপত্তি দিলাম, চিকিৎসার নামে গিয়েছেন উনি, ধরে নিতে হবে উনি চিকিৎসাতেই করতেই গিয়েছেন, যেহেতু পরিবারের সদস্য থেকে বলা হচ্ছে। যেমন আমি তো বলবো যে এই বয়সের মানুষ যারা যখন চিকিৎসার জন্য যান, তাদের পরিবারের 1-2 সদস্য তার সঙ্গে থাকা উচিত। এটা সবসময় আমি সব বন্ধু বান্ধবদের বলি যে অন্য কোনো রাষ্ট্রে গেলে, চিকিৎসার জন্য গেলে তারা যেন একা না যায়, কারণ নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে। কারণ তিনি তো যেহেতু চিকিৎসার জন্য গিয়েছেন, অর্থাৎ স্বাভাবিক কারণে তিনি নানান বিষয় মনে রাখতে নাও পারেন, তার নানান জায়গায় যেতে হতে পারে, নানান জায়গায় টেস্ট করতে হতে পারে। তিনি বলছেন দিল্লিতে গিয়েছেন, দিল্লিতে যে ওই আমি বললাম আমার জায়গা, ওই জায়গাটাই একটু খটকার জায়গার বিষয়। এই যে SMS-টা আসলো ওই ভদ্রলোকের কাছে, এই SMS-টা আসলে কি এসেছিল নাকি কলকাতার পুলিশের কাছে সে জিডি করার সময় তথ্যটি দিয়েছে? নিশ্চয়ই এটা তদন্ত বেরিয়ে আসবে, আপনার বাংলা ভিশনই আগামীকাল এটা বের করতে পারবে। অতএব সেই পর্যন্ত অপেক্ষা না করে আজিজ ভাই মন্তব্য করেই যাচ্ছেন। না, ব্যাপারটা হচ্ছে যে কথা বলতেই চাই তার প্রেক্ষিতে বলতেছি, কিন্তু মন্তব্যগুলোকে একটু ডিফেন্সিভ কিনা? আমারটা মনে হচ্ছে অফেন্সিভ দাদার কাছে। সুতরাং আমি যদি কইতাম না বন্ধুর দেশ মেরে ফেলছে আরো 5টা MP মেরে ফেলে, তাতেও আমরা কিছু বলবো না। দেশ আসলে ষড়যন্ত্র করে মেরে ফেলছে এরকমের না, ভারতের কথা শুনলেই সবাই ঠান্ডা হয়ে যায়। ভারতের কোনো কিছুতে প্রতিবাদ করা যায় না। সবার মধ্যে বললাম তো, সবার মধ্যে কারা পড়ে? আওয়ামী লীগের লোকজন, সরকারের লোক। ও এবার আপনি বলেন না যে কোন বর্ডারে যে হত্যাকাণ্ড করলো, বিজেপির সদস্য মেরে ফেলছে গুলি করে, তাও সরকার থেকে একটা প্রতিবাদ করে নাই। এইবার একটু প্রতিবাদ করবে কেমনে? সঞ্চালক আমার একটু সুযোগ দেন, একটু বলি। আপনি যদি তথ্য ছাড়া কথা বলেন, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে। গত 15 বছরে আমাদের সীমান্তে দুর্ভাগ্যজনকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 452 জন, খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু বিএনপি সর্বশেষ শাসন আমলে 753 জন মানুষের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিএনপি শাসন আমল তো আওয়ামী লীগের শাসন আমলের ওই সময়টার থেকে অনেক কম সময় ছিল। কিন্তু এই তথ্যটা দিয়ে কি এই 452 জনের বিষয়টা কি জাস্টিফাই হয় কিনা? কোনোভাবেই না। কারণ আমি যদি বলি যে বারবার বলে থাকে, আমি ছোট্ট একটা আপনাকে ইনফরমেশন দিই, আওয়ামী লীগ বারবার বলে থাকে ভারতের সাথে তাদের সম্পর্কটা ভালো রয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়েছিল যে সীমান্তে জীবন নাশকারী কোন অস্ত্র ব্যবহার করা যাবে না। তারপরেও এত হত্যাকাণ্ড, সেটা তো দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা কি করলাম? আমরা কি কোনো প্রতিবাদ করেছি সরকারিভাবে? আপনার গণমাধ্যমে তো সংবাদগুলো আসে প্রতি সময়, এই বিজেপির সাথে তাদের যে সীমান্ত সংস্থাগুলো, সেখানে প্রতিদিন ওই ঘটনা ঘটার পরে বৈঠক বসে, সেখানে একটা স্টেটমেন্ট আসে, আপনারাই তো করেন। কিন্তু দাদা একটা উদাহরণ কি দেখাতে পারবেন? আমি একটু সুভাষদার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশে যে কয়েকদিন আগে একটা রকেট লঞ্চার করেছিল মিয়ানমার থেকে, ভারত বিষয়ক বেশি প্রশ্ন যদি সুভাষ সিংহ রায়ের কাছে করেন, তা সেটার মধ্যে কিন্তু আবার একজনের একটা অন্যরকম লক্ষ্য থাকে। আমরা কিন্তু অন্যরকম বলি সেটা, সেইটার জন্য আমি বলছি যে এই যে ব্যাপারগুলো আমার কিন্তু নির্মোহভাবে কথা বলতে হবে। আপনি নির্মোহভাবে কথা আমার সাথে শেষ করি, অত উতলা হয় না, উতলা হওয়া ঠিক নাই বয়সে। আমি আপনারা খুব খোলামেলা কথা বলি। আপনি আমার সাথে এখন চলেন, আপনার যদি ভিসা থেকে থাকে, যেহেতু সাংবাদিকদের তারা ওই সার্ক ভিসা 3 মাসের ভিসা পায়,
আপনি যদি আমার সাথে এখন কলকাতায় যান, নিউ মার্কেটে আপনি 2 দিন যাবৎ বিকেলে যদি ঘোরাফেরা করেন, আপনি জাতীয়তাবাদী যুবদল থেকে শুরু করে বিএনপির এমন কোন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন জেলা এবং কেন্দ্রের নাই, কেন্দ্র পর্যায়ের নাই, তারা কিন্তু বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করছে না। এবং আমি তো দেখি সংখ্যাগরিষ্ঠ তারাই, এই এম এ আজিজ ভাই যাদের পক্ষে প্রতিদিন ঢোল বাজায় যায়, তারাই তো সব কলকাতা, দিল্লি, মুম্বাই বিভিন্ন সুপার মলে তাদেরকে দেখা যায়। অতএব এই যে কথাগুলো যে বলে না, এই কথাগুলো আমার আশ্চর্য লাগে। এই যে সুষমা স্বরাজ যিনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে আসলেন, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বলেন 3 দিনের প্রধানমন্ত্রী, তিনি সমস্ত প্রোটোকল ব্রেক করে ঘন্টার পর ঘন্টা সোনারগাঁ হোটেলে কিন্তু বসেছিলেন তার সঙ্গে দেখা করবার জন্য। অদ্ভুত কথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান যে প্রথম যখন ভারত গিয়েছিলেন, হিন্দু পত্রিকার সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেগুলোতে আমি মুখস্থ বলে যাই, আজিজ ভাই লজ্জা পাবে। 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের আগে যারা বিএনপির প্রতিনিধি দল গিয়েছিলেন তার প্রিয় মানুষ রিয়াজ রহমানের নেতৃত্বে, আমি যদি ডকুমেন্টগুলো তুলে ধরি, খুবই দুর্ভাগ্যজনক ভাবে তিনি লজ্জা পাবেন। কিন্তু ওই যে উনি ভাইরাল হতে চান, বলতে হয়, বলে ফেলেন। আরেকটু ভাইরাল হই। যাক, আমি আলোচনাটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আমাকে দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আজিজ ভাই, বিরতির আগে আপনি একটু কথা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে, শোনেন, বাংলাদেশে ভারত আমাদের 3 দিকে বেষ্টিত। মুক্তিযুদ্ধের সময় তাদের সাহায্য আমরা নিয়েছি, সুতরাং তাদের সাথে বন্ধুত্ব উত্তর বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের তো এখন ধরেন উদাহরণ দেই, এই যে বর্ডার কিলিং এর কথা, আমেরিকার সাথে মেক্সিকো বর্ডার আছে। ট্রাম্প যখন হলো প্রেসিডেন্ট, তখন কিন্তু একবার সে বলছিল যে মেক্সিকোর সাথে ওয়াল তুলে দেব, অর্থাৎ ওখানে গাঁজা, মদ, অস্ত্র শস্ত্র সব কয়টা মৃত্যুর আমি শেষ করে দিই। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে প্রতি বছর কতজন মারা যায় বলেন? হ্যাঁ, না অত মারা যায় না। বাংলাদেশ চীনের সাথে ভারতের বর্ডার আছে। চীনের সাথে ভারত ঠিকই এগ্রিমেন্ট করছে যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মারণাস্ত্র বহন করা যাবে না। আর আমাদের এখানে বাংলাদেশের যে বর্ডার, সেখানে বাংলা বিএসএফ এর বাংলা কথা বলতে পারে লোকের ডিউটি দেওয়া হয় না। এটার অর্থটা কি? এখানে তো লাঠি হাতে, তারা ধরেন, বিচার করেন, সমস্যা নাই। আপনি গুলি করে মারি ফেলবেন কেন? দৌড়া গুলি করে মারি, এটা বন্ধুত্ব হলো? বলেন তো। আপনি চীনের সাথে এগ্রিমেন্ট করতে পারলেন, আর আমাদের সাথে দৈনিক পতাকা বৈঠক। তো মানে বিএনপির আমলে যা ছিল তার চেয়ে অনেক কমেছে, পরিস্থিতি আগের চেয়ে ভালো। হ্যাঁ, পরিস্থিতি ভালো হয়েছে, দাদার ভাষায় বলতে হয়। আবার ভুল ব্যাখ্যা। বিএনপির সাথে সম্পর্ক কম ভালো ছিল না, হ্যাঁ, এই জন্য হত্যা করছে। এখন তো আমরা বন্ধু, স্বামী স্ত্রী, এখন মারবে কেন? এখন উপর নিচের প্রশ্ন আসে, মারবে কেন? আপনার দৈনিক বৈঠক করে, পতাকা বৈঠক করে, জিরোতে আনা হবে, জিরোতে লাঠি দেন। এই যে এখন কিছু যে হাতে লাঠি দেন। আমার নেতা বলতাম তো, আমি তো প্রায় বলি এটা, আমার নেতা রিজভী ভাই তো প্রতিদিন 11টার সময় একটা ব্রিফিং করেন, প্রতিদিন 11টা, মানে কোভিডের কারণ সময় ঠিক 11টা উনি একটা ব্রিফিং করেন। তো এই ব্রিফিং এ তো তিনি ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় বয়কট বললেন না। তো আমি এরপরে যখন কলকাতায় একটি অনুষ্ঠানে যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমি নিউ মার্কেটের সামনে সব ছাত্রদল, বিএনপির যুব দলের নেতৃবৃন্দরা দেখলাম। আমি বলছি, কি ভাই, তোমার শাল ফেলে দিলে, আবার শাল নিতে এখানে আসছো, ঘটনা কি তোমাদের? অতএব এই যে কথাগুলো বলে না, এটা একেবারে স্ববিরোধিতা। রাষ্ট্র ব্যবস্থাপনায় পরেশ, এই যে কি যেন, এই যে বিচ্ছিন্নতাবাদী পরেশ বড়ুয়াকে বাংলাদেশের পারভেজ মোশাররফ, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে ঢাকায় বৈঠক করিয়ে দিয়েছেন এই আজিজ ভাইয়ের দলরা। এখন বলো আজিজ ভাইয়ের দলরা কেন? ইমাজিন, এটা হতে পারে অনুপ চেটিয়া
পারবে না অনিষ্পত্তির সাথে। কুকি প্রধান আরে কোথায় আছে? আবার অন্য প্রসঙ্গ নিয়ে আসছেন কুকি কেন? প্রধান এখন কোথায় আছে? আরে কি আশ্চর্য কথা। মিজোরামে আছে। হ্যাঁ, বন্ধু রাষ্ট্র ধরা যায় না কেন তাকে? আমরা তো জেলখানা থেকে বাইর করে দিছি না? আরে কি আশ্চর্য কথা। তাদের সেভেন সিস্টারের স্বার্থের জন্য আমাদের জেলখানায় ছিল না, তাকে ধরাই দিছি না। এখন মিজোরাম থেকে ধরা যায় না কেন? আজিজ ভাই এই মতলবী কথা বলেন না। যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আসামি কলকাতাতে ছদ্মবেশে ছিল না, তাকে এখন তো গ্রেফতার করা হয়েছে না। অতএব এই যে কথাগুলো বলেন না, এই যে অগ্রপশ্চাৎ না ভাবিয়া যে কথাগুলো বলা, এইটা তো কি বলে না, এটা তো আসছে যে সে এটাকে বলা হয় বাংলা ভাষায় অবিমিশ্রকারিতা। মিজোরামে এটা অবিমিশ্রকারিতা। নাথান বম, হ্যাঁ, নাথান বম যে আরেকটা স্বাস্থ্য শাসন চায়, দেশের ভূখণ্ড ভেঙে দিতে চায়, সে মিজোরামে আছে। আরে আসছে তো শান্তি চুক্তি করার পরে আপনার নেত্রী বেগম খালেদা জিয়া বলছে বাংলাদেশে 1% ভারতের হয়ে গেছে। তিনি তো আপনার জীবনেও দেখতে পারবেন কিনা, আমার জীবনেও হয়তো দেখতে পারবো না, ঠিকই আপনি দেখবেন 3 বা 5 চট্টগ্রাম ছুটে গেছে বাংলাদেশ। আমরা সেটা কখনোই চাই না। বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হোক, এটা কখনোই চাই না। বক্তব্য বেগম খালেদা জিয়া বলেছেন, উনিও এখন সুরে বলেন, আমরা সেই জিনিসটা চাই না। দাদা, আমরা একটু অন্য প্রসঙ্গে একটু জানতে চাই, যে সেটা হলো যে গতকাল আপনারা অন্য প্রসঙ্গ আমি তো উনি থামবেন না। সাবেক সেনাপ্রধান আজিজের উপরে একটা স্যাংশন এসেছে। এটা কি সরকারের জন্য একটা বিব্রতকর কিনা? কারণ যে অভিযোগগুলো এসেছিল যে ক্ষমতার অপব্যবহার করেছে, স্বজনপ্রীতি করেছে, দুর্নীতি করেছে, সাবেক একজন সেনাপ্রধানের ব্যাপারে যখন এরকমের একটা অভিযোগ আসে, এটা কি সরকারের জন্য কিছুটা বিব্রত অবস্থা তৈরি করে? না, আমার কাছে একেবারেই মনে হয় না। আপনি তো ওই আজিজ ভাইরা তো ঢোল পেটাতে পেটাতে একটা বছর তো ঢোলই পিটাইছেন। আর জ্ঞানী গুণীজন পণ্ডিতরা যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, জ্ঞানী গুণীরা বলেছেন, কলাম লিখেছেন, নিশ্চিতভাবে বলেছেন। একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, একজন মন্ত্রীর সচিব তাকে জেল খাটতে হয়েছে, সাবেক একজন প্রতিমন্ত্রীকে দুদকের বারান্দায় দৌড়তে হয়েছে না? কানাডার আদালত যখন বলে দিয়েছে, তখন কিন্তু এই জ্ঞানী গুণীজনরা বলেনি, আজিজ ভাইয়ের মতন লোকও বলেনি যে ভাই আমি যা বলছিলাম আমি ঠিক বলি নাই। তার মানে কি, সেখানে তো একটা আদালতের রায় হয়েছে। আপনি সত্যাসত্য যাচাই করা, প্রমাণিত সত্যকে আপনি না এনে আপনি হঠাৎ করে একটা যদি সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। অতএব এইটা যেন ঠিক থাকে, আমি সেটাই বলবো। সরকারের জন্য বিব্রতকর অবস্থা হবে কেন? আমেরিকার ভিসা স্যাংশন দেয়াটা কি আসলে অন্য কোনো কারণে আপনি মনে করেন? আপনি শোনেন, সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি গতকালকে আজিজ ভাইয়ের ওটা টক শোতে ছিলাম। এখন আমার জ্বালা হয়ে গেছে যে তার সাথে আমার ঘাড়ের পরে বসে থাকে, আর ওই যে আর সে আবার তার ঘাড়ে কিন্তু চিন্তাবাদের দৈত্যের মতন বিএনপি জামাত নিয়ে ঘোরে। এখন যে কথা তিনি বিশ্বাস করেন না সেটাও তার বলতে হয়। এখন আপনি একটা কথা খুব স্পষ্ট করে মনে করেন যে এই যে সমস্ত বিষয় কিন্তু আত্মপক্ষ সমর্থনের একটা বিষয় থাকে। আপনি একটি গণমাধ্যম, আমি নামই বলি আল জাজিরা একটা রিপোর্ট করেছিল 1 ঘন্টার। সেটা তো সত্য যাচাইয়ের সুযোগ ছিল। যারা এই ব্যাপারে কথা বলছেন, যারা এগুলো নিয়ে যারা বিভিন্ন রকম মন্তব্য করছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, যাচাই করার সুযোগ ছিল। এখন যখন মানুষ দেখে যে এইটার মধ্যে ওই রিপোর্টের নানান রেশ রয়ে যায়, তখন তো মানুষের মধ্যে সন্দেহের জায়গা তৈরি হয়। যেমন আজিজ ভাই যখন নানান ধরনের কথা বলে, মানুষ শোনে, কিন্তু খুব শোনার পরেও কিন্তু সন্দেহের জায়গা তৈরি হয়, এরকম ব্যাপার। আমেরিকাকে যাচাই বাছাই ছাড়াই নিষেধাজ্ঞা দেয় কিনা আজিজ ভাই, আপনার কি মনে হয়? এবং এই জাতীয় নিষেধাজ্ঞা কোন ইমপ্যাক্ট পড়ে কিনা? একেবারে এই যে ব্যক্তিগত পর্যায়ে না ব্যক্তিগত গেল। আর মির্জা ফখরুল ইসলাম সঠিক কথা বলেছেন এতদিন পরে। আমি কালকে বলেছি বিলম্বিত বোধোদয়। তিনি বলেছেন এতে বিএনপির নেতাকর্মীর উল্লসিত হওয়ার কিছু নাই। আল জাজিরায় যে একটা 1 ঘন্টার যে আপনার প্রোগ্রামটা দেখানো হয়েছে, সেখানে সরকার থেকে বলা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত। সুতরাং ওই ঘটনায় যেভাবে আপনার ইন্টারভিউ ছবি টবি দিয়ে দেখানো হয়েছে, ওইটা তো তদন্ত করার ক্ষমতা তো সরকার রাখে না, করে নাই তখন। এখন ধরেন, এখন বলতেছে এটা আজিজ আহমেদ এটা আর্মির বিষয়, সেনাবাহিনীর বিষয়। কেন সেনাবাহিনীর বিষয় হবে? ওই যে বললাম না কালকে বলেছি, আমি বলি এক আজিজ আর আরেক আজিজ নিয়ে কথা বলেছেন। আমি বলি যে একটা ইস্যু বলি, ধরেন তার কি কি কারণে করছে ওটা বাদ। তার 3 ভাই, একজনের মৃত্যুদণ্ড হলো, 2 জনের যাবজ্জীবন হলো, 3 জনই খালাস পেল। খালাস মানে কি? মুক্ত হয়ে গেল। কারেক্টলি বলেছে, আমার কারেক্টলি বলেছে, কিন্তু অর্ধাংশ বলেছে।
এই যে তার আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু, আপনি তো বছরের পর বছর সাংবাদিকতা করছেন, তাকে যখন গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার কি আজিজ সাহেবের পরিবাররা পেয়েছিল কিনা? অনেকগুলো কথা চলে আসবে, সেই কথাগুলো বলবেন না। সেই বিচার পাইছিল কিনা এই বিতর্ক নিয়ে তো লাভ নাই। এখন কব বিএনপির আমলে, আরে ভাই কোর্টে গেছেন, কোর্টে রিভিশন করেন, রিট্রায়াল দেন। আপনি 2013 সালে করছেন না, করে খালাস করে নিয়েছেন। এই যে মতিঝিলে যে আমি শেষ করি, আপনি বললেন শেষ করি। হেফাজতে ঘটনা আমি বলি, এই আল জাজিরা টেলিভিশন কি বক্তব্য দিয়েছিল? আমার বক্তব্য আল জাজিরা বক্তব্য কি ছিল? আরে আজিজ ভাই বলেন না কেন? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে 3টা লোক যে এই মৃত্যুদণ্ড পাওয়া, একজন আর 2জন যাবজ্জীবন পাওয়া, এই 3জন ব্যক্তির মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এটা মওকুফ হয়ে গেল। এটা কি প্রধানমন্ত্রী অফিস জানে না? এটা কি হোম মিনিস্ট্রিতে ইতিহাসের প্রথম ঘটনা? বিএনপির আমলে কতগুলো মানুষের এটা বলছি না, যেটা নিয়ে আলোচনা সেটা আছে। হোম মিনিস্ট্রিতে একটা ফাইল প্রসিড করে নাই, তারপরে তো প্রেসিডেন্ট তাকে মাফ করছে নাকি? তো তাহলে এখানে আজিজ আহমেদের ব্যক্তিগত ব্যাপার হয় কেমনে? এটা সেনাবাহিনীর ইস্যু হয় কেমনে? এখানে হোম মিনিস্ট্রি, সিভিল প্রশাসন জড়িত না এর ভিতরে। চিকিৎসার নামে গিয়েছেন, যদি দোষ করুক না করুক, হ্যাঁ এটা ঠিক যে আমেরিকান সিস্টেমে তারা নানান সোর্স থেকে তারা খবর নিয়ে তারা তাদের সিদ্ধান্ত নেয়। সেটার নিচে সেটা সঠিক না বেঠিক সেটা পর্যালোচনার ব্যাপার থাকতে পারে, সেটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকলে করবে। ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা দিলে কি পর্যালোচনা করার বা রিভিউ করার কোনো সুযোগ কি রয়েছে? এটা ব্যক্তি পর্যায়ে হচ্ছে কি ভিসা নীতি অ্যাপ্লাই করে নাই, করছে তার হচ্ছে দুর্নীতি এবং আপনার সম্পদ আহরণ এবং সরকারি প্রতিষ্ঠানকে প্রভাবিত করা। সেখানে জনগণের আস্থা নষ্ট হয়েছে রাষ্ট্রীয় প্রশাসনের উপর। এগুলো হচ্ছে বেসিক্যালি তার চার। এই বিষয়টা রিভিউ করার কোনো সুযোগ কি রয়েছে? না, রিভিউ না, ওখানে তাদের কাছে এটা তো এখানে যে সিস্টেম আমেরিকার, ওখানে তো আর কোর্ট বসাতে পারবে না। ওখানে হয়তো আপনি কইতে পারেন যে এগুলো আমি করি না। যেমন সরকারিভাবে র্যাবের উপরে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা রিভিউ করার জন্য সরকার চেষ্টা করে। ব্যক্তি পর্যায়ে যে নিষেধাজ্ঞা, এইটার আসলে কনসিকুয়েন্স সরকার যদি করতে পারে তার ভিতরে সরকার তো ব্যাপারটা হলো যে র্যাবের প্রতিষ্ঠানের তখন তারা কর্মরত ছিল। এখন তো আজিজ আহমেদ তো কর্মরত নাই, ব্যক্তিগত, তাকে ব্যক্তিগতভাবে সে চাইতে পারে। আর দ্বিতীয়ত যদি চার্জ আসে, যে বললাম যে তার 3 ভাইয়ের বিষয়, সেটা তো এখানে সরকারও ইনভলভ আছে, সরকারের প্রশাসন তো ইনভলভ আছে। সুতরাং আমি সাহায্য করতে পারি, দায় তো খালি সেনাবাহিনীর আজিজ আহমেদের ঘাড়ে চাপাই দিতে হবে না। এবং অনেক কথাই এখানে বলা যাবে, বলা যাবে না। সেনাবাহিনীর উপরে দায় দেওয়ার তো আসলে কোনো সুযোগ দায়িত্ব দিয়েছে। আমি একটু বলি, আজিজ ভাই একটু আমি সহায়তা করি। এখন সহায়তা করলে তো সে তো আবার অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি একটা খোলামেলা বলি, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যেদিন ভারতের প্রধানমন্ত্রী হলেন তার তো কয়েক ঘন্টা পরেই তো তিনি আমন্ত্রণ পেয়ে গেলেন। অতএব এগুলো এই যে রাজনীতির ভিতরে অনেক রকম থাকে, রাজনীতির লীলা বুঝাবারও দায়, কখন কার প্রেক্ষাপটে কি ঘটবে কি হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে। এটা কি রাজনৈতিক কোনো কারণেই যেন রাজনীতির উপরে নিষেধাজ্ঞা এসেছে আপনার মনে হয়? না না, রাজনীতির নিষেধাজ্ঞা এখানে বলা হচ্ছে না, তো কেউ বলেও নি। বরঞ্চ মির্জা ফখরুল ইসলামের আরেক বক্তব্য আপনার শব্দ থেকে ধার করি আমি, পরিধানযোগ্য। তিনি গতকালকে বলেছেন বিএনপির কর্মীদের উল্লসিত হওয়ার কিছু নাই, কেননা উনি তো অনেক কাঠখড় পুড়িয়ে এসছেন। তিনি চট্টগ্রামে যখন ওই পলো গ্রাউন্ডে বক্তৃতায় প্রথম বলেছিলেন স্যাংশন আসছে, স্যাংশন আসছে, এটা ডুকডুকি বাজানোর মতন ঘটনা, বুঝছে না? তিনি বুঝেছেন যে না, এসবে তো কোনো কিছু না। মানে নিষেধাজ্ঞাগুলোর কি কোনো প্রভাব কি আসলে পড়ে? নানান ভাবে নানান প্রভাব পড়ে। কোন প্রভাব কোন দিকে পড়বে, কখন পড়বে, কোন সময় পড়বে, কদিন পরে পড়বে, কত বছর পরে পড়বে, এটা তো সময়ই বলে দেয়। কিন্তু এখানে গতকালকে আমি তো আগাম মন্তব্য করতে পারবো না। জেনারেল আজিজ যেটা বলেছেন যে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সরকারকে বিব্রত করতেই তাকে টার্গেট করা হয়েছে। না, সেই যদি আলোচনা আপনি করতে চান, আপনি একেবারে শুরু থেকে জেনারেল আজিজ নিয়ে কথা বললে, আজিজ ভাই তো একজন আছে এখানে বসে, আমরা আলোচনা করতাম ওটা।
কেন হঠাৎ করে চটজলদি আচ্ছা, টুকরো টুকরো কথা বললে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে আছে লেখা, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে, অর্থাৎ যুক্তরাষ্ট্র শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্র, যার ধারাবাহিকতায় আজিজ আহমেদ বিরুদ্ধে এই ব্যবস্থা। তার মানে এই যে ডোনাল্ড লু যে ভিজিট করে গেল, এটা নিয়ে তো সরকার পক্ষ খুব উচ্ছ্বসিত ছিল। বিরোধী দল বলতে বিএনপি তাদের সাথে দেখা করে নাই, একটু বিমর্ষই ছিল আমার কাছে মনে হয়। কিন্তু তাদের যে ফরেন পলিসি, এবং তারা কিন্তু লাস্ট যাওয়ার পরে বলেছে যে আমরা একসাথে কাজ করব, তবে গণতন্ত্র এবং মানবাধিকারের ব্যাপারে কোনো ছাড় নেই। হ্যাঁ, এবং এও হতে পারে যে এটাও হচ্ছে যে তিনি একজন প্রমিনেন্ট ব্যক্তি, সেনাবাহিনীর প্রধান ছিলেন, হ্যাঁ, তাকে এই নিষেধাজ্ঞা দিয়ে একটা মেসেজ তো দিতেই পারে, ওয়ার্নিং মেসেজ হতেই পারে যে আমরা যেভাবেই আমরা কথা বলি না কেন, কিন্তু আমেরিকার ফরেন পলিসি আমাদের ব্যাপারে ঠিক আছে, সে তার জায়গায় স্ট্রিক্ট রয়েছে। কিন্তু এই যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে স্ট্রিক্ট রয়েছে, আপনি বলছিলেন বিএনপি কি তার জায়গায় স্ট্রিক্ট হয়েছে? যে নির্বাচনের আগে আমেরিকার সাথে তার যে সখ্যতা এবং যে বক্তব্যগুলো ছিল, এবং নির্বাচনের পরে আমেরিকার ব্যাপারে তার বক্তব্যগুলোকে বিএনপি তার অবস্থান পরিবর্তন করেছে? না, আমেরিকার ব্যাপারে বিএনপি না। তখন দেখা গেছে যে আমেরিকার সাথে আমাদের নির্বাচনে বাইরের শক্তিগুলো খুবই দৌড়াদৌড়ি এবার বেশি করছে। সেখানে দেখা গেছে সরকারি দল, জাতীয় পার্টি এবং বিএনপি সবাই দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত দেখা গেছে যে ফাইনালি কিন্তু আমেরিকার থেকে আমার জানা মতে নির্বাচন করার কথা বলা হয়েছে, এবং বিএনপিকেও বলা হয়েছে। তবে সেখানে ঘটনা ছিল যে আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন হবে, সেই জায়গায় বিএনপি এক কোথায় নেই, নির্বাচন হয়নি, বর্জন করে দিয়েছে। ওখানে কিন্তু আমেরিকার সাথে ব্রেক হয়েছে, আমার ধারণা ব্রেক হয়েছে। তো এখন যে জায়গায় আছে যে আমেরিকা, এই জন্যই দাদা ঠিকই বলছে যে এটাতে উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই। এই যে উদাহরণ দিয়েছে, এটা ঠিক আছে, অর্থাৎ ভুল ব্যাখ্যা দিচ্ছি না, আপনার কথা দাদা ঠিক বলেছে তা বলেননি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক, আমি ওই কথাটাই বলতেছি তো। আর জ্বালা এই জন্য বলছে যে আমেরিকা কখন উল্টায়, কখন পরাশক্তি তো, এরা তাদের লাভ লস হিসেব করে তারা তো সিদ্ধান্ত নেবে। তারা তো আমাদের পরাশক্তি ছাত্র জীবন থেকে বলছি যে পরাশক্তিগুলো তো কোনো বন্ধু হয় না, তারা তাদের ইন্টারেস্টে তারা আমাদের সাথে। কিন্তু আওয়ামী লীগ তো বারবার বলে, আপনি বলছিলেন যে নির্ভরশীল, আমেরিকার উপরে নির্ভরশীল হয়েই কি বিএনপি রাজনীতিগুলো করছে? না, দেখেন, নির্ভরশীল তার জন্য আসলে এই প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন না, কঠিন কিচ্ছু প্রশ্ন না। আমেরিকা যেভাবে দৌড়ধাপ পাচ্ছে, তারা বলছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, এবং বিএনপিও এটা চাইছে, তাদের বোতের সাথে মিলার পরে মনে হয়েছে যে আমেরিকার উপর নির্ভর করেছে। আসলে আমেরিকা যদি এটা দিয়ে দৌড় পড়ছে, এটার আমি একটা লেখা লিখছিলাম, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। ঘটনা তাই, কারণ হচ্ছে যে এই যে ইন্ডো প্যাসিফিক রিজনে যে খবরদারি চীনের থাকবে না আমেরিকার থাকবে, এটার ক্ষেত্রে আমেরিকার, আমি সেখানে লেখা একটা কনক্লুশন টানছি যে আমেরিকা কখনই আমাদের এই দেশে কোনো স্বৈরাচারী শাসক, কর্তৃত্ববাদী শাসক বা উত্তর কোরিয়ার মতো শাসক থাকুক এটা চাইবে না, থাকলেই সেটা চীনের কোলে যাবে, চীনে চলে যাবে। হ্যাঁ, আপনার কাছে একেবারে 1 মিনিটে যদি একটু জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে এক সময় আমেরিকার একটা বড় প্রভাব আমরা লক্ষ্য করেছি, আস্তে আস্তে কি সেই প্রভাবটা কিছুটা কমে যাচ্ছে বলে মনে করেন কিনা? বিশ্ব রাজনীতি একটি সমীকরণে চলে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সারা বিশ্বব্যাপী থাকবে, এবং তাদের যে শিক্ষা ব্যবস্থা, এটার জন্য সারা পৃথিবী তার কাছে যাবেই। অতএব মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যতই এক সময় আমরা বক্তব্য যা দিয়ে থাকি না কেন, কিছুটা না বুঝে দেওয়া, কিছুটা বয়সের কারণে দেওয়া। অতএব রাজনীতির এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি বললাম না, এই মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু মাঝে মাঝে বলেছেন র্যাব তো সৃষ্টি হয়েছিল ওই মার্কিন যুক্তরাষ্ট্রেই, এবং ট্রেনিং দিয়েছিলেন আপনারা। তো এখন আপনারা কি ট্রেনিং দিয়েছেন আপনারাই বলতে পারবেন। এবারও ডোনাল্ড লুকের কথা যখন তিনি প্রসঙ্গ তুললেন, এই কথাটা কিন্তু সবসময় আজিজ ভাইয়ের একটা বড় গুণ কি, অর্ধাংশ বলেন এবং অপর অংশ বলেন না। হ্যাঁ, আর কিছুটা প্যাসিভ ভয়েসে বলেন। তা কিছু কথা অ্যাক্টিভ ভয়েসে বলতে হয়, বয়স হয়েছে তো বলা উচিত।
সে ডোনাল্ডো কিন্তু একটা কথা বলেছেন যে র্যাবের যে বর্তমান যে কার্যক্রম গত কয়েক বছরে অনেক অগ্রগতির জায়গা সূচিত হয়েছে। এটা তো বড় রকম অর্জন। এখন এতে বিএনপি বিষণ্ণ হয় না, বিষণ্ণ না, এটা তো দৃশ্যমান। ওই চাপ মারার পরে খুব খারাপ বন্ধ করে দিয়েছে। এটা তো দেখাই যাচ্ছে। এই বিষয়ে আর বিতর্ক বাড়াতে চাই না, আমার সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।